আচ্ছা, ওয়েলকাম টু এভরিওয়ান, ওয়েলকাম টু নিজে করি একাডেমি। তো তোমাদের দেখতেই পাচ্ছ আজকে যেটা পড়াবো হচ্ছে রেশিও অ্যান্ড প্রপোর্শন, যাকে বাংলাতে বলা হয় অনুপাত ও সমানুপাত। ঠিক আছে, এই হচ্ছে যে টপিকটা খুবই সহজ এবং প্রত্যেকটা চ্যাপ্টারের অঙ্কে মানে অ্যারিথমেটিকের যত চ্যাপ্টার আছে শেষে আমাদের প্রত্যেকটা অঙ্কে অনুপাত বা সমানুপাত কিন্তু শেষের দিকে হলেও নির্ণয় করতে হয়, বিশেষ করে অনুপাতটা বিশেষ করে নির্ণয় করতে হয়। তো সেই জন্য আজকে জানবো অনুপাত কি, সমানুপাত কি। যদিও আজকে অনুপাতটাই পড়াবো, সমানুপাতটা হবে না, তাই ক্লাসটা একদম বেসিক থেকে হচ্ছে। তো অতএব একটু যদি ধৈর্য ধরে ক্লাসটা দেখো, আশা করি তোমরা সমস্ত কিছুই বুঝতে পারবে। ঠিক আছে, তো অতএব শুরু করি। তো আজকে জানবো রেশিও কি। আচ্ছা, রেশিও যাকে বাংলাতে বলা হচ্ছে কি অনুপাত, যাকে বাংলাতে বলা হচ্ছে অনুপাত। ঠিক আছে, এই অনুপাতের যদি আমি চিহ্ন বলি, এই অনুপাতের চিহ্ন হচ্ছে যে এইটা, অর্থাৎ যদি এ ইজ টু বি বলি, অর্থাৎ এই যে চিহ্নটাকে, এই চিহ্নটাকে অ্যাকচুয়ালি বলা হয় কি ইজ টু। ঠিক আছে, এই চিহ্নটাকে কি বলা হয় ইজ টু, এটা অ্যাকচুয়ালি এস। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে কি ইজ টু। তার মানে এই যে কোনো অনুপাতকে আমরা এই যে চিহ্নটা দ্বারা প্রকাশ করি সেটাকে বলা হয় ইজ টু। ঠিক আছে, এ ইজ টু বি। আচ্ছা, এই যে অনুপাত লিখলাম, এই অনুপাত কি আমরা সমস্ত কিছু অনুপাত করতে পারি? না, তার জন্য আমরা কিন্তু সবার অনুপাত করতে পারি না। তার জন্য আমাদের কাছে কিছু রেস্ট্রিকশন আছে। রেস্ট্রিকশনটা কি? অনুপাত আমরা করতে গেলে, দেখো আমি এ ইজ টু বি করেছি না, এই যে এ একটা রাশি বা বি একটা রাশি ধরতে পারো। তার মানে অনুপাত নির্ণয় করতে গেলে কমপক্ষে দুটা রাশির প্রয়োজন। তাহলে যদি দুটা মিনিমাম প্রয়োজন, দুইয়ের বেশিও হলে করা যায়, কোনো অসুবিধা নেই, কিন্তু ন্যূনতম দুটার প্রয়োজন। তাহলে এক নম্বর শর্ত, বা এটা আমরা সংজ্ঞার মধ্যেও বলতে পারি, অতএব কি যে অনুপাত নির্ণয় করতে গেলে কমপক্ষে কি করতে হবে, দুই বা ততোধিক কিসের প্রয়োজন, রাশির প্রয়োজন। ঠিক আছে, দুই বা ততোধিক কি হচ্ছে যে রাশির প্রয়োজন। তার মানে যদি আমরা অনুপাত নির্ণয় করতে যাই তাহলে কিন্তু আমাদের কি প্রয়োজন, দুই বা ততোধিক রাশির প্রয়োজন। মানে দুটা রাশি হলেও হবে, অথবা দুইয়ের বেশি রাশি হলেও হবে। আমি আস্তে আস্তে সমস্ত এক্সাম্পল দেব, বুঝতে পারবে। আর একটা কন্ডিশন কি, আর একটা কন্ডিশন, রাশি তো অবশ্যই হতে হবে, কিন্তু এই রাশিগুলো হতে হবে কি অবশ্যই সমজাতীয়। এটা খুব ইম্পর্টেন্ট। সমজাতীয় ছাড়া কিন্তু আমরা কখনোই অনুপাত নির্ণয় করতে পারবো না। সমজাতীয় অর্থাৎ আমরা যে সমস্ত রাশিগুলা, যেমন ধরো ওজনের একক, মানে ওজন অ্যাকচুয়ালি ওর এককটা আলাদা, কিন্তু আমরা মূল যে রাশিগুলো হয় যেমন ওজন বা সময় বা দৈর্ঘ্য, এদের প্রত্যেকটা কিন্তু আমরা হচ্ছে যে মূল রাশি আমরা বলি। ওই রাশিগুলোকে প্রকাশ করার জন্য আমরা, তোমরা জানো, এককের প্রয়োজন হয়। তার মানে ওই প্রত্যেকটা রাশি যদি একই রাশি হয়, অর্থাৎ আমি যদি বললাম এই যে ধরো একটা আমার হাতে পেন আছে, এই পেনটার ওজনের সঙ্গে যদি আর একটা পেনের ওজনের তুলনা করি, তখন সেটাকেই আমরা বলছি কি দুটা যেহেতু ওজনের একক, অর্থাৎ দুটা সমজাতীয় রাশি। কিন্তু ধরো আমি একটা পেনের ওজনের সঙ্গে কোনো একটা বস্তুর উচ্চতা, অর্থাৎ এই পেনটার ওজন আর এই পেনটার উচ্চতা দুটা কিন্তু আমরা অনুপাত নির্ণয় করতে পারবো না। কারণ কি, তা দুটা যেহেতু আলাদা রাশি। ঠিক আছে, অতএব রাশি কিন্তু একই হতে হবে, তবেই আমরা কিন্তু সেই অনুপাত আমরা বের করতে পারবো বা নির্ণয় করতে পারবো। এবারে এই যে বললাম এই এ ইজ টু বি, এইটা তোমাদের বলছি, দেখো যে কোনো যদি একটা এক্সাম্পল নিয়ে আমরা তোমাদের বলি, যে আমি একটু আগে বললাম যে একটা পেনের ওজন হতে হবে বা উচ্চতা। আমি যদি বলি ধরো এই পেনটার ওজন ধরো 30 গ্রাম, আর একটা পেন ওজন নিলাম সেটা হচ্ছে যে 20 গ্রাম। তাহলে এই যে আমি বললাম 30 গ্রাম
আর এটাকে বললাম কি 20 গ্রাম। তাহলে দুটাই কিন্তু ওজনের একক এবং দুটোতেই কি আছে গ্রাম। তাহলে এদের যদি আমরা অনুপাত নির্ণয় করি করতে আমরা কিন্তু পারবো। শেষে এটা যদি অনুপাত নির্ণয় করা হয়, এটা আমরা যেহেতু পরবর্তীকালে আসছি, এটা যেহেতু অনুপাত আমরা জানি যে অনুপাত হচ্ছে যে সংক্ষিপ্ত আকারে লেখা যায় বা লঘিষ্ঠতম আকারে লেখা যায়, তাই এটা হবে 3:2। ঠিক আছে, কেন কিভাবে সব আসছি, ধীরে ধীরে আসছি, কিন্তু আর কিছু নেই, পরিষ্কার সব বুঝতে পারবে। ঠিক আছে, জলের মতো পরিষ্কার হয়ে যাবে। তো এই যে আমি একটু আগে বললাম, এই যে অনুপাত লিখলাম, এই যে A:B, এই এটাকে আমরা কি বলি? এই অনুপাতের ক্ষেত্রে এই এটাকে বলা হয়, আমরা বলি কি পূর্বপদ। এই এটাকে আমরা বলি কি পূর্বপদ। ঠিক আছে, এটা তো অনেকেই জানো, বাট আরো যদি জেনে রাখো আমার মনে বলে পরবর্তীকালে আরো ভালো মানে বেটার বুঝতে পারবে। ঠিক আছে, আর এই বিটাকে বলা হয় কি উত্তর পথ। ঠিক আছে, মনে রাখার তো কোনো ব্যাপারই না, কারণ এ অর্থাৎ অনুপাতের যেটা আগে আছে পূর্বে আছে, তাই এটাকে বলছি পূর্বপদ, আর অনুপাতের পরে আছে এটা, তাই এটাকে আমরা বলছি কি উত্তর পদ। ঠিক আছে, বা পরের পদ আবার কেউ বলে না, কিন্তু পরের পদ বলা হয় না, এটাকে বলা হয় কি উত্তর পদ। আচ্ছা, এই যে পূর্বপদ, এই পূর্বপদটাকে আমরা যদি বলা হয় ইংলিশে অনেক সময় বলা হয় কি অ্যান্টিসিডেন্ট। হ্যাঁ, মানে এটা জেনে রাখা ভালো, ANTECEDENT। ম্যাথামেটিক্স এর ক্ষেত্রে অনেক ইংলিশ টার্ম আছে যেগুলা মনে রাখলে পরবর্তীকালে সুবিধা হবে। ঠিক আছে, বা তোমরা ধরো অনেক ধরনের পরীক্ষা দিবে, তো অনেক জায়গায় ইংলিশেও আছে, সেক্ষেত্রে কিন্তু কিছু কিছু হচ্ছে যে ওয়ার্ডের ইংলিশ জেনে রাখা ভালো, তাতে সুবিধা হবে বুঝতে। আর এই যে আমরা বললাম উত্তরপদ, এই উত্তরপদটাকে বলা হয় কনসিকুয়েন্ট, CONSEQUENT। তার মানে এই অনুপাত, এই অনুপাতের যে পূর্বে যেটাকে আছে সেটাকে বললাম পূর্বপদ, যাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট, আর হচ্ছে যে পরের পদটাকে আমরা বলছি কি উত্তরপদ, যাকে বলা হচ্ছে কি কনসিকুয়েন্ট। এবারে এই অনুপাত কিন্তু, এই যে অনুপাত, অনুপাতকে যদি আমরা এক কথায় বলি, সেই অনুপাত হচ্ছে কি, একটা হচ্ছে কি জানো ভগ্নাংশ। অনুপাতটা কি, একটা হচ্ছে যে ভগ্নাংশ। ঠিক আছে, অর্থাৎ এই যে A:B বললাম, এটাকে আমরা লিখতে পারি কি এই যে A/B আকারে, মানে অর্থাৎ A/B, অর্থাৎ এটা আমরা ভাগ আকারে লিখতে পারি। আবার যখন আমরা এই অনুপাতটাকে ঠিক এই ভগ্নাংশ অর্থাৎ A/B আকারে লিখলাম, তখন এই এটাই হয়ে যাবে, যেহেতু ভগ্নাংশ, তাই এটাই হয়ে যাবে কি লব, আর নিচে এটাই হয়ে যাবে কি হর। ঠিক আছে, তখন এই লব আর যে হর হয়ে গেল, এই লবটাকেই বলা হয় কি নিউমেরেটর। এটাকে আমরা কি বলা হয়, এটাকে আমরা কি বলি MERATOR, আর নিউমেরেটর। ঠিক আছে, আর হচ্ছে যে নিচের যে পদ অর্থাৎ হচ্ছে যে নিচে যে বিটা আছে, এটাকে হর বলছি, এটাকে আমরা কি বলছি ডিনোমিনেটর। এটাকে আমরা কি বলি DENOMINATOR। ঠিক আছে, ডিনোমিনেটর। ঠিক আছে, এ হয় অ্যাকচুয়ালি এ। ঠিক আছে, কারণ এইগুলো আমাদের অনেক সময় গুলিয়ে যায়, তাই আমি একটু এটা ভেঙে তোমাদের বলে দিলাম। যখন আমরা অনুপাতের ক্ষেত্রে বলবো, তখন যেটা পূর্বপদ সেটাকে আমরা বলছি অ্যান্টিসিডেন্ট, আর হচ্ছে যে পরের পদ অর্থাৎ উত্তরপদকে আমরা বলছি কনসিকুয়েন্ট। যেটাই আমরা অনুপাতকে আমরা ভগ্নাংশ আকারে লিখতে পারি, যখন ভগ্নাংশ আকারে লিখবো তখন A/B আকারে লিখতে পারি, অর্থাৎ এই এটাকেই তখন বলা হয় লব, যাকে বলা হয় নিউমিনেটর, আর বিটাকে বলা হয় কি হর, যাকে বলা হয় কি ডিনোমিনেটর। ঠিক আছে, এবারে এই যে অনুপাত জানলাম, এই অনুপাত আমরা যে কোনো, ধরো আমি একটা বললাম যে অনুপাত, একটা অনুপাতে একটা এক্সাম্পল করি 3:2, এটা একটা অনুপাত, যে কোনো কিছু অনুপাত হতে পারে। ঠিক আছে, অনুপাত নিয়ে আমাদের কোনো ব্যাপার নেই, কিন্তু কন্ডিশন কিন্তু ওই দুটোই থাকবে, অর্থাৎ সমজাতীয় হতে হবে, আর দুই বা ততোধিক রাশিরই আমরা কিন্তু অনুপাত নির্ণয় করতে পারি। এবারে তোমাদের যেটা জানতে হবে, এই যে অনুপাত নির্ণয় করলাম, এই অনুপাত এই যে বললাম, এই অনুপাতের অ্যাকচুয়ালি কিন্তু কয়েকটা ভাগ আছে। ঠিক আছে, সেগুলো একটু জানবো।
অনুপাতের ভাগগুলা কি কি, আর এই ভাগগুলো যদি আমরা জানি তাহলে কি হবে, অনুপাত সম্বন্ধে আমাদের হচ্ছে যে পরিষ্কার ধারণা হবে। ঠিক আছে, অনেকে হয়তো এগুলা জানো, যারা জানো তারা হয়তো একটু স্কিপ করে এগিয়ে যেতে পারো, আর যারা জানো না একদম বেসিক থেকে তারা দেখো, তাহলে পর কি পর সমস্ত কিছু বুঝতে পারবে। অর্থাৎ কোথাও না কোথাও তোমাদের ঠিক পরিষ্কারভাবে বুঝতে কাজে দিবে। ঠিক আছে, এবারে তোমাদের এই যে আমি একটু বললাম অনুপাত, এই অনুপাতকে কিন্তু কয়েকটা ভাগে ভাগ করা যায়। এই যে আমি বললাম যে কোনো অনুপাতকে কি বললাম, a/b দিয়ে আমরা প্রকাশ করতে পারি। অর্থাৎ এই যে এ কি হবে সেটা আমরা জানি না, বি কি হবে সেটা আমরা জানি না, এই অনুপাতকে যে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে, এটা জাস্ট একটু জানার জন্য, এগুলা কিন্তু অ্যাকচুয়ালি এক্সামে আসে না, কিন্তু এটা যদি জেনে থাকো তাহলে কিন্তু পরবর্তীকালে অঙ্ক করার জন্য অনেক সুবিধা হবে। এই যে অনুপাত, প্রথমকে বলা হয় কি গুরু অনুপাত। ঠিক আছে, গুরু অনুপাত। তারপর একটা বলা হয় কি লঘু অনুপাত। তারপরটা কি বলা হয় সামানুপাত। ঠিক আছে, এগুলো জাস্ট একটু শুধু জেনে রাখলেই হবে। গুরু অনুপাতটা কি, এই যে আমি বললাম a/b, অর্থাৎ এই যে এটাকে আমি একটু কি বলছিলাম, এটা হচ্ছে পূর্ব পদ আর এটা হচ্ছে কি উত্তর পদ। অর্থাৎ কোন অনুপাতের যদি উত্তর পদ অপেক্ষা পূর্ব পদ বড় হয় সেটাকে আমরা কি বলছি, সেটাকে আমরা বলি কি গুরু অনুপাত। অর্থাৎ যদি a/b টাকে আমরা তখনই গুরু অনুপাত বলবো যদি এটা গ্রেটার দেন বি, অর্থাৎ কি বি এর থেকে যদি এটা বড় হয় তখনই আমরা তাকে বলবো কি গুরু অনুপাত। আর ঠিক লঘু অনুপাতটা কি, ঠিক উল্টাটা, অর্থাৎ কোন অনুপাতের যদি হচ্ছে যে পূর্বপদ উত্তর পদের চেয়ে বড় হয়, এই ছোট হয়, সরি এটা বড় হলো, এটা হচ্ছে কি লঘু অনুপাতের ক্ষেত্রে পূর্বপদটা ছোট হবে। তাহলে এটাকে কি করতে লিখতে পারি, a/b যদি হয় সেক্ষেত্রে কি হবে a গ্রেটার দেন b, অর্থাৎ এটা পূর্বপদটা ছোট হবে আর উত্তর পদটা কিন্তু বড় হবে। আর সাম্যানুপাত কি, সাম্যানুপাত দুটো অনুপাতই যদি সমান হয়। ঠিক আছে, অর্থাৎ a/a, ঠিক আছে, a/a, তখন আমরা কি বলতে পারি, সেটা হচ্ছে যে সাম্যানুপাত। আর যে কোনো সাম্যানুপাতকে শেষে কি দেখা যায়, এই 1:1 আকারে লেখা যায়। কারণ কি এগুলাকে লিখতে পারা যায় না, তাই সাম্যানুপাতের যেই সাম্যানুপাত থাকুক, তুমি যে কোনো এক্সাম্পল বলো, দুটো যদি একই রাশি হয়, হ্যাঁ তুমি যা খুশি 20:20 করো, সেটা কি সেই দুটাতেই ভাগ যাবে, সেটাই কি 1:1 আকারে চলে আসবে। ঠিক আছে, এবারে এই যে তোমাদের বললাম গুরু অনুপাত আর লঘু অনুপাত, এগুলাকে অনেক সময় কি বলা হয়, একের থেকে বড় বলা হয়, আবার কখনো একের থেকে ছোট বলা হয়। ঠিক আছে, কি ক্ষেত্রে, একের ক্ষেত্রে গুরু অনুপাতের ক্ষেত্রে একের থেকে বড় বলা হয়, আর লঘু অনুপাতের ক্ষেত্রে একের থেকে ছোট বলা হয়। দেখো আমি এই যে a/b বলেছি, দেখো আবার কি বলেছি, নোটেশনটা কি দিয়েছি, এর মানটা অবশ্যই b এর থেকে বড়। তাহলে এই যে এর মানটা b এর থেকে বড়, যদি আমি যে কোনো একটা এক্সাম্পল নেই, তাহলে যে কোনো একটা অনুপাত দিলাম, সেটা কি বললাম 3:2। দেখো তার মানে যে এই এর মানটা 3 আর b এর মানটা কত 2, তার মানে এই যে অনুপাতটা নিলাম এটা কিন্তু গুরু অনুপাত। এই যে গুরু অনুপাতটা আমি একটু কি একটা বলছিলাম যে কোন অনুপাতকে আমরা কি ভাগ আকারে লিখতে পারি, তাহলে যদি আমরা ভাগ আকারে লিখতে পারি তাহলে এটা কি লিখতে পারি 3/2। দেখো এই 3কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, তাহলে দেখো আমরা এই যে 3টাকে লিখলাম, এই 3টাকে আমরা যদি হচ্ছে যে 2 দিয়ে ভাগ করি, যদি আমরা 2 দিয়ে ভাগ করি, দেখো প্রতি ক্ষেত্রে 2 1 দশমিক দিয়ে যদি একটা শূন্য নামি 2 5 10, অর্থাৎ কত আসছে 1.5, মানে যেটা কত কি একের থেকে বড়, সেই জন্য এটাকে সবসময় বলা হয় কি গ্রেটার দেন 1। ঠিক এটার ক্ষেত্রে কি হবে, এটার ক্ষেত্রে দেখো যদি আমি এই একই ধরি তাহলে সেক্ষেত্রে কি হবে, দেখো এটা যদি উল্টে মানে এর মানটা ছোট হতে হবে আর বি এর মানটা বড় হতে হবে, তাহলে দেখো এর মানটা যদি আমি এখন 2 ধরি আর বি এর মানটা যদি আমি 3 ধরি, তাহলে দেখো এটা 2:3,
অর্থাৎ দেখো লঘু অনুপাত, আগের 2 এর মানটা ছোট, তাহলে এক্ষেত্রে আমরা যদি 2 কে 3 দিয়ে ভাগ করি, দেখো যদি 2 কে আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে সেক্ষেত্রে কি আসবে দেখো, সরি 2/3, মানে 3 কে 2 দিয়ে ভাগ হবে, 2 কে 3 দিয়ে নয়, 3 কে 2 দিয়ে ভাগ হবে। তাহলে দেখো 3 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, দেখো 3 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, দেখো এক্ষেত্রে কিন্তু মানটা কিন্তু 1 এর থেকে ছোট আসবে। দেখো প্রথমেই আমাদেরকে একটা দশমিক নিতে হবে, দশমিক দিয়ে ভাগ করতে হবে, শূন্য নামাতে হবে, দিয়ে 3 6 18। দেখো এই যে মানটা 0.6, এটা কিন্তু 1 এর থেকে ছোট হয়ে যাচ্ছে, তাই এই মানটা সবসময় কি হবে, এই মানটা অলওয়েজ কি হয়ে যাবে, এটাকে আমরা লিখতে পারি 2/3, এটা লেস দেন অলওয়েজ 1 হবে, অলওয়েজ কিন্তু 1 এর থেকে ছোট হবে। তার মানে গুরু অনুপাত কখনো অনেক সময় যদি বলে যে গুরু অনুপাত তাহলে 1 এর থেকে কেন বড় হয় আর 1 এর থেকে কেন ছোট হয়, আশা করি তোমরা বুঝতে পারবে। এবং এটা প্রত্যেকটা ভগ্নাংশের ক্ষেত্রেও আমরা বলতে পারবো, যেহেতু আমরা অনুপাতকে শেষে ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি, তাই আমরা যে কোনো অনুপাতের ক্ষেত্রে বা ভগ্নাংশের ক্ষেত্রে কোনটা 1 এর থেকে বড় হয় কোনটা 1 এর থেকে ছোট হয় আমরা নির্ণয় করতে পারবো। আর সাম্যানুপাত তো বলেই দিলাম যে যেহেতু দুটো অনুপাতের মান সমান, তাই শেষের লঘিষ্ঠতম আকারে কি 1:1। ঠিক আছে, এবারে তোমরা হয়তো অনেকে লঘিষ্ঠতম বলছি, ব্যাপারটা অনেকে হয়তো মাথায় আসছে না যে জিনিসটা কি, সেটা একটু বলে দিচ্ছি যে কোনো দুটো অনুপাত কিভাবে তোমার হচ্ছে যে লঘিষ্ঠতম আকারে প্রকাশ করা যায়। লঘিষ্ঠতম আকারে মানে কিছুই নয়, আমি একটা প্রথমে এক্সাম্পল বলে দিয়েছিলাম 20:30 বলেছিলাম, এটাকে আমরা লিখেছিলাম শেষে কত 2:3। কেন লিখেছিলাম, দেখো আমি বলছিলাম যে কোনো অনুপাতকে কি আকারে আমরা লিখতে পারি, ভাগ আকারে, সেটাকে আমরা লিখতে পারি কত 20/30। এবারে এই যে 20/30 লিখলাম, এটাকে মানে আমরা কোন সংখ্যা দিয়ে, যেটা লবকেও ভাগ করতে পারবো আর হরকেও ভাগ করতে পারবো, যেটা একটাই কিন্তু সংখ্যা হবে, একই সংখ্যা দিয়ে লবকেও ভাগ করতে পারবো আর হরকেও ভাগ করতে পারবো, সেটাই ভাগ করার পর যে সংখ্যাটা অবশিষ্ট আকারে পড়ে থাকবে সেটাকে আমরা বলি লঘিষ্ঠতম আকার। দেখো আমরা জানি যে 20কেও 10 দিয়ে ভাগ যাবে, আবার 30কেও 10 দিয়ে ভাগ যায়, তাহলে এটা কত, আমরা 2/3। ঠিক আছে, এই জন্যই এই এটাকে আমরা ভুলে লিখতে পারি কত 2:3। ঠিক আছে, এটা কেন হয়, প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে এরকম আসে, যে কোনো সংখ্যা এলে তাকে আমরা বিভিন্ন রকম 2 দিয়ে 3 দিয়ে 4 দিয়ে 5 দিয়ে ভাগ করে দেখবো যে শেষে ওই লঘিষ্ঠতম আকার অর্থাৎ এই ক্ষুদ্রতম অনুপাতে আমরা শেষে পরবর্তীকালে প্রকাশ করতে পারি। ঠিক আছে, এই গেল হচ্ছে যে অনুপাতের ভাগ। এবারে তোমাদেরকে আমি বলছিলাম যে সাম্যানুপাত বলছিলাম। ঠিক আছে, এবারে তাহলে এই যে গুরু অনুপাত বা লঘু অনুপাত, এই দুটো অনুপাত সমান হলো, তাই ওগুলাকে আমরা বলি কি বৈষম্যানুপাতও বলে থাকি। ঠিক আছে, আচ্ছা এবারে একটা জিনিস জানতে হবে, সেটা কি ব্যস্ত অনুপাত। ঠিক আছে, ব্যস্ত অনুপাত, এই ব্যস্ত অনুপাতটা কি, দেখো যে কোনো অনুপাতকে আমরা যদি, যে কোনো অনুপাত আমরা যে বললাম এই যে a:b, এটাকে আমরা যে কোনো যদি একটা অনুপাত বলি, তার ব্যস্ত অনুপাত কি হয়, তার ব্যস্ত অনুপাত হয় কি b:a, অর্থাৎ কি পূর্ব পদটা উত্তর পদে আর উত্তর পদটা পূর্ব পদে যায়। ঠিক আছে, আমরা এই a:b কে আমরা কি লিখতে পারি, a/b আকারে লিখতে পারি, এইটাই কি হয় ঘুরে যায়, উল্টে যায়। ঠিক আছে, উল্টে গেলে কি হয়ে যায় b/a হয়ে যায়, যেটাকে আমরা লিখতে পারি b:a। ঠিক আছে, মানে লবটা হরে চলে গেল আর হরটা লবে চলে গেল। ঠিক আছে, সেটাকে আমরা বলতে কি কি বললাম, ব্যস্ত অনুপাত। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি ব্যস্ত বৈজফল আকার দন্তশত ব্যস্ত, ব্যস্তানুপাত না ব্যস্তানুপাত বলা হয় বা ব্যস্ত অনুপাতও বলা হয়। ঠিক আছে, ব্যস্ত অনুপাতও বলা হয় বা ব্যস্তানুপাতও বলা হয়, যা কিছু যা বলতে পারো। ঠিক আছে, আচ্ছা আর তোমাদের অনেকের হয়তো ভাবছো যে স্যার এগুলো তো জানি বা এগুলো অনেক একদম বেশি হয়ে যাচ্ছে, আমার মনে হলো একটু জানলে হয়তো ভালো লাগবে, পরবর্তীকালে হয়তো আরো ক্লিয়ার হয়ে যাবে, কারণ এই যে ধরো ব্যস্তানুপাত এটা একটু জানলে সুবিধা হবে। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি থিওরির মতো একটু জিনিস,
আর এই থিওরিটা জানলেই কিন্তু তুমি সব দিন তোমার মনে থাকবে। এবং দেখো একটা শিক্ষা মানে ভালো করে যদি তুমি শিখতে পারো তাহলে সেটা ভবিষ্যতে তোমার আরো ভালো কাজে লাগবে। ঠিক আছে, তাহলে তোমার একদম পরিষ্কার সেই সম্বন্ধে স্বচ্ছ ধারণা জন্মে যাবে। ঠিক আছে, আর দেখো এইবারে তোমাদের যেটা এখন যেটা আরেকটা যেটা বাকি আছে সেটা হচ্ছে কি যৌগিক বা মিশ্র অনুপাত করাবো, তারপরে তোমাদের একটা বা দুটো অঙ্ক করাবো। দেখো দিলে আমাদের অনুপাতটা মোটামুটি শেষ হয়ে যাবে। অনুপাত কিছুই নয়, পরবর্তীকালে অঙ্ক আসবে, অঙ্কগুলো খুবই সহজ, এগুলো যদি একটু জেনে যাও অঙ্কগুলো কিছুই নয়। আচ্ছা, এটাকে আমরা বলছি কি যৌগিক অনুপাত। এটাকে অনেকে বলে যৌগিক বা এটাকে বলা হয় কি মিশ্র অনুপাতও বলা হয়। ঠিক আছে, দুটাই একই নাম। ঠিক আছে, এটাকে ইংলিশে বলা হয় মিক্সড রেশিও বা কম্পাউন্ড রেশিও। এটাকে কি যৌগিক বললে কি বলি কম্পাউন্ড অথবা মিক্সড, মিক্সড কি রেশিও, এটাকে আমরা কি বলি কম্পাউন্ড অথবা মিক্সড রেশিও। সরি, তো এই যে যৌগিক বা মিশ্র অনুপাত বা কম্পাউন্ড বা মিক্সড রেশিও, এটা কিছুই নয়, এটা হচ্ছে কি আমরা দুই মানে ধরো দুই বা ততোধিক যে সমস্ত অনুপাত পেলাম সেই অনুপাতগুলা কি পূর্বপদের গুণফলগুলোকে পূর্বপদ ধরে আর উত্তর পদের গুণফলগুলোকে উত্তর পদ ধরে যে অনুপাতটা আমরা পাই সেটাকে আমরা কি বলি যৌগিক বা মিশ্র অনুপাত। যদি আমরা এক্সাম্পলে ধরো এ ইজ টু বি একটা অনুপাত আর সি ইজ টু ডি একটা অনুপাত, এই যে দেখো এইটা একটা আলাদা অনুপাত আর এইটা একটা আলাদা অনুপাত, তাহলে দেখো এই অনুপাতটার পূর্বপদ এ আর এই সি ইজ টু ডি এর হচ্ছে যে পূর্বপদ সি, আবার কি বললাম এ ইজ টু বি এর উত্তরপদ বি আর সি ইজ টু ডি এর কি উত্তরপদ ডি, তাহলে পূর্বপদগুলিকে পূর্বপদের গুণফল ইজ টু উত্তর পদের গুলোকে উত্তর পদের গুণফল। তার মানে আমি কি বললাম এ ইন্টু সি, ঠিক আছে, আর ইজ টু এনে বি ইন্টু ডি, এটাকে আমরা কি বলছি এই যে গুণফলের যে দুটার অনুপাত পেলাম ঘুরে এটাকে আমরা কি বলছি যৌগিক বা মিশ্র অনুপাত। ঠিক আছে, যদি আমরা একটা এক্সাম্পল বলি ধরো 7 ইজ টু 5 আর একটা হচ্ছে বললাম 3 ইজ টু 9, এই যে দুটো অনুপাত পেলাম এই দুটো অনুপাতের যদি মিশ্র বা হচ্ছে যে যৌগিক অনুপাত কি হবে, তাহলে আমরা কি বললাম এই যে 7 গুণিত 3 ইজ টু 5 গুণিত 9, তাহলে 7 গুণিত 3 মানে কত 21 ইজ টু 5 গুণিত 9 মানে কত 45। দেখো এই যে 21/45, এটা দেখো আমরা বুঝতে পারছি যে এটা 3 দিয়ে ভাগ যায়, তাহলে দেখো 3 7 21 আর 3 1 3 1 15 3 15 45, দেখো এরপরে কিন্তু তুমি আর ভাঙতে পারবে না। তার মানে এটাই হচ্ছে কি এই যে অনুপাত 21:45 লঘিষ্ঠতম রূপ কত কত 7:15, এটাই হচ্ছে কি আমরা লঘিষ্ঠতম রূপ বলছি। তা এর থেকে ছোটই কিন্তু তুমি আর নিয়ে আসতে পারবে না, কারণ 7কে আর হয়তো 15কে কিছু দিয়ে ভাগ গেলে 7কে আর কোনো কিছু শুধুমাত্র 7 আর 1 দিয়ে ভাগ যাবে, আর 15কে তো জানো 3 5 দিয়ে গেল 7কে ভাগ যাবে না, তাই এরপরে আর করে যাবে না। আচ্ছা, এটা কিন্তু যে দুটো অনুপাতেরই আমরা করতে পারবো এরকম নয়, যদি আমাদের আর একটা দিবা থাকে, যদি আমাদের 3টা বা 4টা করে দিবা থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি নির্ণয় করতে পারবো। দেখো যদি আমি 3টা 4টা দেই অর্থাৎ দেখো 7 ইজ টু 3 আর একটা বললাম 4 ইজ টু 5 আর একটা বললাম 8 ইজ টু 2, 2 নয় 2 কে দেওয়ার ভাগ যায়, আমি 2 দিলাম না, আমি 8 ইজ টু 3 দিলাম। ঠিক আছে, দেখো আমি কি বললাম তাহলে পূর্বপদগুলি কি পূর্বপদ, তাহলে দেখো এইটার পূর্বপদ কত এই যে 7 গুণিত এটার কত এটার হচ্ছে যে 4, তারপর এটার কত এটার আসছে কত 8 ইজ টু, দেখো এটা কত আসবে 3 গুণিত এখান থেকে কত আসবে 5 এখান থেকে কত আসবে 3, তাহলে দেখো তাহলে এটা গুণ করলে কত হবে। আচ্ছা, এক্ষেত্রে একটা কথা বলি, এই যে যখন তোমরা যৌগিক বা মিশ্র অনুপাত করবে অনেকে কি করি আমরা এটাকে গুণ করি, গুণ করে তারপরে আমরা এটাকে ভাগ করি, কিন্তু দেখো এখানে যদি একটু ভেবেই দেখতাম এই আগের আমরা যদি বলি দেখো 3 কে আমাদের এখানে 3 ছিল এখানে 9 ছিল 3 কে 3 দিয়ে ভাগ যায়,
তাহলে এখান থেকে আমরা ভেঙেই চট করে করতে পারতাম, অর্থাৎ গুণ না করে এই যে 7 × 21 লিখলাম, তারপরে 5 × 9 = 45 লিখলাম, এটা গুণ না করেই কিন্তু আমরা এখান থেকে ভেঙে বলতে পারতাম। কিন্তু ওটা তোমরা যখন শিখে যাবে তখন ওটা করতে পারবে, ঠিক আছে। তার মানে দেখো এখানে 7 আছে, 4 আছে, 8 আছে, এখানে 3 আছে, 5 আছে, 3 আছে, কিন্তু দেখো এখানে কোনো কিছু দিয়ে ভাগ যাবে না। যদি ধরো এখানে 9 থাকতো তাহলে একটা 3 দিয়ে দুটো 3 3 কেটে যেত, কিন্তু যেহেতু এখানে 8 আছে তাহলে আর কিছু করা যাবে না। তাহলে উত্তরটা কি হবে, আমাকে গুণ করে লিখতে হবে। তাহলে এবারে হচ্ছে যে এখানে কত হবে, তাহলে 8 × 4 = 32, 32 এর সঙ্গে 7 গুণ করলে কত হবে, 7 × 2 = 14, 4 হাতে রইলো 1, 7 × 3 = 21, একে 22, দেখো 224 = 5 × 3 = 15, 15 দিনে কত হবে, 45। ঠিক আছে। এবারে দেখো এই গুণফলটাকে কিছু দিয়ে ভাগ যাবে, 3 × 7 = 21 যাবে না, দেখো আর কিছু দিয়ে ভাগ যাবে না, ঠিক আছে। তাহলে এসে কত আছে, 224 = 45। ঠিক আছে, গুণটা একটু দেখে নিবে ভালো করে, আমি মুখে মুখে গুণ করলাম, হয়তো ভুলও হতে পারে, তোমরা একটু ক্যালকুলেশনটা দেখে নিবে, ঠিক আছে। এইবারে আর তোমাদের এই অনুপাতের মধ্যে আর কিছু নেই, ঠিক আছে। এবারে যা আছে তোমাদের আমি একটা অঙ্ক করাচ্ছি, ঠিক আছে, একটা দুটো অঙ্ক করাচ্ছি, অঙ্কগুলো খুবই সহজ, নিজেরাই খুব সহজেই অঙ্কগুলা করতে পারবে, ঠিক আছে। চলো একটা কি দুটো অঙ্ক করাচ্ছি, আমি পদ্ধতিগুলো বলে দিচ্ছি কিভাবে হবে, তোমাদের যে যে পদ্ধতিতে পারো, যার যেটা সহজ বলে মনে হবে সে সেই পদ্ধতিতে সেই অঙ্কগুলো করবে, ঠিক আছে। আচ্ছা দেখো আমি একটা অঙ্ক দিচ্ছি, যদি a/b, দেখো এটা একটা অঙ্ক, যদি a/b = 4:5 হয় এবং and b/c যদি 6:7 হয়, তাহলে a/c কত। তাহলে দেখো a/c কত, দেখো আমাদের কি দেওয়া আছে, a/b দেওয়া আছে 4:5 আর b/c দেওয়া আছে 6:7, দিয়ে নির্ণয় করতে বলছি কি a/c। দেখো আমরা এই a/b কত দেওয়া আছে, a/b কত দেওয়া আছে 4:5 আর b/c কত দেওয়া আছে 6:7। আমি কি বলছিলাম একটু আগে, যে কোনো অনুপাতকে আমরা কি আকার লিখতে পারি, ভাগ আকার লিখতে পারি। তাহলে এটাকে কি লিখতে পারি, তাহলে a/b কে আমরা লিখতে পারি কি a/b, মানে এটাকে আমরা লিখতে পারি 4/5। আবার সিমিলারলি এটাকে লিখতে পারি b/c, মানে সেটাকে আমরা b/c আকারে লিখতে পারি, তাহলে কি দেওয়া আছে 6/7। দেখো এই অঙ্কটার ক্ষেত্রে কি চেয়েছে, আমাকে চেয়েছে কি a/c। দেখো এই যে আমাকে এই a/c টা নির্ণয় করতে হবে। দেখো আমি দেখতে পাচ্ছি এটা a/b আছে আর এখানে b/c আছে। আমি যদি এই দুটা অনুপাতকে যদি বা এই দুটা ভগ্নাংশকে যদি আমরা গুণ করে দেই, তাহলে আমরা কি পেয়ে যাব, এই a/c পেয়ে যাব, কারণ কি b টা কেটে যাবে। তাহলে আমরা কি করতে পারি, দেখো আমরা লিখতে পারি a/b ইনটু কি করতে পারি b/c ইকুয়াল টু করতে পারি কত 4/5 ইনটু 6/7। দেখো এখানে b কেটে গেল যেহেতু গুণ আছে, তাহলে b কেটে গেল যেহেতু গুণ করলাম, তাহলে এখান থেকে কি পড়ে রইলো a/c পড়ে রইলো। দেখো এখান থেকে কিছু তো আর হচ্ছে যে কাটাকাটি যাবে না, তাই আমাদের গুণ করে লিখতে হবে। তাহলে উপরটা উপরে গুণ, তাহলে 6 × 4 = 24 ডিভাইড বাই 7 × 5 = 35। অর্থাৎ দেখো এটা উত্তর কত হবে 24:35, কারণ আর যেহেতু কাটাকাটি যায় না, তাই a/c কত হবে, দেখো a/c কত হবে, অতএব এই যে a/c লিখো, অতএব a/c ইকুয়াল টু কত 24:35 হয়েছে। আশা দেখো অঙ্কটা খুবই সহজ, এরকম তোমাদের অঙ্ক দেয় অনেক সময়, ঠিক আছে। আমরা ভাবি কি নাই কি জটিল, কিন্তু কিছুই জটিল নয়, একটু যদি আমরা দেখি আমরা কিন্তু মুহূর্তের মধ্যেই হচ্ছে যে করতে পারবো। আমি যেহেতু তোমাদেরকে প্রথমবার দেখাচ্ছি তাই ভেঙে ভেঙে বলছি, তাহলে যখন নিজেরা তোমরা করবে দেখি খুব সহজেই কম সময়ে করতে পারবে, ঠিক আছে। দেখো করো। আচ্ছা এবারে নেক্সট দেখো, কোথাও কারো
বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবে যে স্যার এই জায়গাটায় বুঝতে পারলাম না। যদি আরো ভালো করে অবশ্যই তোমাদের কমেন্টের উপর বেস করে আমি আরো পড়াটাতে কতটা কোন জায়গায় বললে আরো ভালো হবে সেটা আমি বুঝতে পারবো। ঠিক আছে, তো নেক্সট কি দেখো, দেখো আর একটা অঙ্ক দিচ্ছি। দেখো এ ইজ টু, এরকম একটা অঙ্ক দেয়, এ ইজ টু বি ইকুয়াল টু ধরো 2:3। আচ্ছা, তারপরে বি ইজ টু সি ইকুয়াল টু 4:5। তারপরে দেখো সি ইজ টু ডি ইকুয়াল টু কত আছে, 6:7। হলে নির্ণয় করতে বলছে কি এ ইজ টু ডি টা তোমাকে নির্ণয় করতে হবে। দেখো এ ইজ টু বি দেওয়া আছে 2:3, বি ইজ টু সি দেওয়া আছে 4:5, আর সি ইজ টু ডি দেওয়া আছে কত 6:7। বলছে কি এ ইজ টু ডি। দেখো আমরা যেমন জানি, তাহলে আমরা এ ইজ টু বি এটা আমাদের দেওয়া আছে কত আছে 2:3, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, এ বাই বি আকারে লিখতে পারি। এটাকে কি লিখবো 2/3। আচ্ছা বি বাই সি আর আমি লিখছি না, তাহলে এটাকে ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, বি ইজ টু সি কে আমরা বি বাই সি আকারে লিখতে পারি। তাহলে বি বাই সি মানে কত 4/5। আর একটা কত দিবা আছে সি ইজ টু ডি, তাহলে সি বাই ডি ইকুয়াল টু কত দিবা আছে 6/7। আমাকে নির্ণয় করতে হবে কি, দেখো এ ইজ টু ডি। যদি আমি আগের মতো ঠিক করি, যদি এ বাই বি ইন্টু বি বাই সি ইন্টু সি বাই ডি করি, তাহলেই কিন্তু আমরা কি পেয়ে যাবো, দেখো এখানে বি আছে, এখানে বি আছে, বি বি কেটে যাবে, এখানে সি আছে, এখানে সি আছে, সি সি কেটে যাবে, দিয়ে দেখো এ আর এই ডি দুটোই পড়ে রইবে। তাহলে দেখো যদি আমি পরের স্টেপে করি, তাহলে দেখো এ বাই বি ইন্টু বি বাই সি ইন্টু সি বাই ডি ইকুয়াল দেখো কত আছে 2/3 ইন্টু 4/5 ইন্টু কত 6/7। দেখো এক্ষেত্রে আমি বললাম যে বি বি কেটে গেল, আর সি কেটে গেল, পড়ে রইলো কি এ আর ডি পড়ে রইলো। আর এখানে কি পড়ে রইবে, দেখো দেখো এখানে একটু কাটাকাটি যাবে, তাহলে একটা সংখ্যা 3 কে আমরা কত যাবে, 3 কে 2 দিয়ে যাবে, 3 2 বলে 6, আর কোনো কাটাকাটি যাবে না। তাহলে কি উপরটা উপরে অর্থাৎ 2 গুণিত 4 মানে 8, 8 এর সঙ্গে 2 গুণ করলে কত হয় 16, উপরে হবে 16, নিচের কত হবে 7, আর 5 এ গুণ করলে কত হবে 7 5 এ 35। তাহলে দেখো তাহলে অতএব এ ইজ টু ডি, দেখো আর তো এখানে কোনো কাটাকাটি যাবে না, তাহলে এ ইজ টু ডি কত হবে, অতএব এ ইজ টু ডি ইকুয়াল টু কত হবে 16:35। ঠিক আছে, দেখো এগুলা কিন্তু ভালো করে খেয়াল করবে, এ ইজ টু ডি কত বেরালো 16:35। ঠিক আছে, এবারে অনেক সময় কি এখানে এ ইজ টু ডি না দিয়ে ডি ইজ টু এও দেয়। ঠিক আছে, এক্ষেত্রে ঘুরিয়ে দেয়, তখন তুমি আগে এ ইজ টু ডি নির্ণয় করবে, দিয়ে তারপরে অর্থাৎ তখন ডি ইজ টু এ বললে 35:16 হয়ে যাবে। অঙ্ক সব সময় যখন করবে তখন একটু সব সময় মানে একটু ভালো করে চোখ কান খোলা রেখে অঙ্ক করতে হবে। মানে কি হয়তো ধরো তুমি অঙ্কটা জানো, একটু চেঞ্জ করে দিয়েছে, তোমাকে এখানে এই যে জায়গায় ডি তুমি তো বলো স্যার এই অঙ্কটা আমি করিনি, এই অঙ্কটা স্যার আমি জানি না, কারণ তো এখানে তো এ ইজ টু ডি দেয়নি, এখানে তো ডি ইজ টু এ দিয়ে দিয়েছে। তো অতএব তাই সেই কনফিউশন গুলো যাতে না হয়, সেগুলো যখন করার সময় যদি একটু ভালো করে বুঝে বুঝে করো, তাহলে কিন্তু আর এই প্রবলেম গুলো আসবে না। ঠিক আছে, এবারে তোমাদের আরেকটা অঙ্ক করাচ্ছি, দেখো আচ্ছা এবারে নেক্সট দেখো একটা অঙ্ক বলছি, তো কি বলছে এ ইজ টু বি ইকুয়াল টু লেখা আছে কত 3:4, তারপরে কি লেখা আছে বি ইজ টু সি ইকুয়াল টু 2:3 দেওয়া আছে, বি ইজ টু সি ইকুয়াল টু কত দেওয়া আছে 2:3। হলে কি লেখা আছে, হলে এ ইজ টু বি ইজ টু সি কত, তাহলে কি বলছে, তাহলে এ ইজ টু বি ইজ টু সি কত, হলে এ ইজ টু বি ইজ টু সি ইকুয়াল টু কত, এটা আমাদেরকে নির্ণয় করতে হবে। দেখো আগের ক্ষেত্রে কি অনেকগুলো অনুপাত দেওয়া ছিল, সেখান থেকে দুটার অনুপাত নির্ণয় করতে বলছিল, কিন্তু এক্ষেত্রে দেখো এর মান বের করতে হবে, বি এর মান বের করতে হবে, সি এর মান দিয়ে তাদের আবার
অনুপাত নির্ণয় করতে হবে। এই যে অঙ্কটা, এই অঙ্কটা কিন্তু অনেকগুলো পদ্ধতিতেই করা যায়। আমি তোমাদেরকে 3টা পদ্ধতি বলে দিচ্ছি, তোমাদের যার যেটা ভালো লাগবে সে সেটাতেই করবে। কিন্তু 3টা পদ্ধতি বলতেছি এই কারণেই, কারণ তোমাদের অনেক ক্ষেত্রে কোনো একটা পদ্ধতি ছাড়া কোনো পার্টিকুলার অঙ্ক করা যাবে না। সেটা আমি বলবো যে কোন অঙ্কটা এই পদ্ধতি ছাড়া করা যাবে না। তো সেই জন্যেই তোমাদের হচ্ছে যে আমি বলে দিচ্ছি যে 3টা পদ্ধতি বলে দিচ্ছি, তোমাদের যার যেটা ভালো লাগে সে সেটাতে করবে। ঠিক আছে, কিছু কিছু অঙ্ক তোমাদের যে কোনো পদ্ধতি করলে হবে, কিন্তু কিছু কিছু পার্টিকুলার অঙ্ক থাকে সেগুলো কিন্তু সেই পদ্ধতি ছাড়া করা যায় না। প্রথম পদ্ধতি আমি যেটাকে বলছি, কারণ দেখো, আচ্ছা তার আগে একটু বলে দিই, প্রথম পদ্ধতি বলার আগে যদি অঙ্কটা আগের মতো করি তাহলে কি করতে পারবো? অনেকে হয়তো করতে পারবে স্যার আগের মতোই করলেই বা কি হবে। আচ্ছা আগের মতো যদি আমি করি তাহলে ক্ষেত্রে কি আসতো, a/b, তাহলে কত আসতো 3/4, আর b/c যদি করি তাহলে কত আসতো 2/3। এবারে তোমরা যদি আগের মতো গুণ করে দাও যে a/b হচ্ছে যে a/b আর b/c, তাহলে দেখো b কেটে যাবে, তাহলে a/c বেরিয়ে যাবে, তাহলে b কিন্তু আর বেরাবে না। তাই কিন্তু ওভাবে গুণ করে কোনো কিন্তু লাভ হবে না। তাই আমাকে কি করতে হবে, তাই আমি কি করব, দেখো আমি প্রথম পদ্ধতি তোমাদেরকে যেটা বলেছিলাম, এবারে লিখো প্রথম পদ্ধতি। প্রথম পদ্ধতি কি বলছিলাম, দেখো এই যে a/b আছে আর b/c আছে, এই যে a/b আমরা তো লিখছি কত 3/4, আর b/c কত পেয়েছি 2/3। আমরা যদি এই যে b এর মান, দেখো এখানেও b আছে এখানেও b আছে, আমরা যদি এই b এর মানটাকে সমান করতে পারি, অর্থাৎ এখানেও যা b এর মান বেরাবে এখানেও যদি b এর মান আমরা যদি সমান করতে পারি, তাহলে আমরা কি a/b/c কিন্তু আমরা নির্ণয় করতে পারবো। তাহলে দেখো কিন্তু হচ্ছে যে সমস্যা হলো বি এর মানটা কিভাবে আমরা সমান করব। দেখো এই যে বি এর মান এখানে আছে কত 4, আর ওখানে কত আছে 2। আমরা যদি এইখানের যে বি এর মান সেটা যদি আমরা এখানে গুণ করি, আর এখানের বি এর মান যদি এখানে গুণ করে দেই, তাহলে কিন্তু আমাদের কি হয়ে যাবে, বি এর মানটা সমান চলে আসবে। কিন্তু বাবা একটা সমস্যা আছে, বি এর মানটা তো সমান হয়ে গেল, কিন্তু যদি আমি কোনো সংখ্যাকে এই যে 4-এর সঙ্গে ধরো আমি যেহেতু আলাদা বললাম এখানে মান, তাহলে 4-এর সঙ্গে 2 গুণ করব, তাহলে 2 গুণ করতে গেলে এখানে 8 হয়ে যাবে। কিন্তু এই যে 2 গুণ করলাম, এখানে উপরে আমার যে সংখ্যাটা আছে এ তো কিছু দোষ করেনি, তার মানে এখানে সংখ্যাটা চেঞ্জ হয়ে গেল, তাহলে এখানে আমাকে কি হয়ে যাবে, মানটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানেও কিন্তু আমাকে একই রাশি, অর্থাৎ এখানেও 2 দিয়ে গুণ করছিলাম, এখানেও 2 দিয়ে গুণ করতে হবে। ঠিক সিমিলারলি এই যে ভগ্নাংশটার ক্ষেত্রে আছে, এক্ষেত্রেও আমরা কি করতে হবে, এখানে যেই সংখ্যা দিয়ে আমরা গুণ করবো 4 দিয়ে, ঠিক আমাকে নিচেও এখানে ঠিক ঘরের ক্ষেত্রে ওই 4ই দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো কিভাবে করছি, তাহলে দেখো a/b এটা কত পেলাম 3/4। আমি কি বললাম, যেহেতু এক্ষেত্রে দেখো b এর মানটা এখানে 2 আছে, তাই আমরা কি করব, এখানেও কি করব 2 দিয়ে গুণ করব, আর এক্ষেত্রেও 2 দিয়ে গুণ করব। আমি কিন্তু b এর মানটা সমান করার জন্য 2 দিয়ে গুণ করলাম। তাহলে দেখো, তাহলে a/b এখানে কত আসবে 6/8। ঠিক আছে, এবারে দেখো, এবারে b/c, এবারে b/c টা নির্ণয় করো। দেখো b/c কত আছে 2/3। এবারে দেখো আমি কি বললাম, এক্ষেত্রেও b এর মানটা সমান করতে হবে, তাহলে এক্ষেত্রে কত, এখানে কত বেরিয়েছে, b এর মানটা দেখো 8 বেরিয়েছে, আর এখানে আছে 2, তাহলে কত দিয়ে গুণ করলে 8 হবে, দেখো এই যে এখানে বলছিলাম 4 ছিল, তাহলে 4 দিয়ে গুণ করতে হবে। কিন্তু আমি বললাম কি উপরটাকে গুণ করলেও নিচেরটাকে গুণ করতে হবে। ঠিক আছে, ভগ্নাংশের ক্ষেত্রে আমরা যদি উপরকেও যেটা দিয়ে গুণ করি, নিচেকেও যদি সেই একই সংখ্যা দিয়ে গুণ করি, তাহলে আমরা আলটিমেট কিছুই সংখ্যা দিয়ে গুণ করিনি। কারণ কি, যদি আমরা একটু ভেবে দেখি, এই যে দেখো 2 2 কাটা যায়, তাহলে সেই 3/4, বা এটাকেই দেখো যদি আমরা আবার ঘুরে 2 দিয়ে ভাগ করি, তাহলে দেখো এই 3:4, অর্থাৎ 3/4 কিন্তু এখানে ঘুরে চলে আসবে। ঠিক আছে, তাহলে দেখো এবার দেখো b/c, তাহলে b/c এর ক্ষেত্রে এখানে কত গুণ করব, এই যে বললাম c এর ক্ষেত্রেও তাহলে ঠিক এখানেও 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে 4 দিয়ে গুণ করলে কত হবে, দেখো 4 2 8 ডিভাইডেড বাই 4 3 কত হবে 12, তাহলে 3 আর 4 এ 12। তাহলে এই যে আমরা বললাম, তো দেখো এখন a এর মান দেখো 6,
আচ্ছা বি এর মান দেখো এখানেও 8 এখানেও 8, তাহলে একই। আর সি এর মানটা দেখো 12, তাহলে আমরা এবারে কি নির্ণয় করতে পারবো, এ ইজ টু বি ইজ টু সি টা এবারে আমরা কিন্তু নির্ণয় করতে পারবো। তাহলে দেখো এবারে যদি আমরা এ ইজ টু বি ইজ টু সি নির্ণয় করি, তাহলে আমরা যদি এ ইজ টু বি ইজ টু সি নির্ণয় করি, দেখো কি হবে, তাহলে এর মানটা কত আছে, এর মানটা আছে 6, বি এর মানটা কত 8, আর সি এর মানটা কত 12। দেখো এবারে আমি বলছি কি, যেহেতু এটা একটা অনুপাত, দেখো আমরা দেখতেই পাচ্ছি যে এই অনুপাতটাকে আমরা আরো ছোট আকারে প্রকাশ করতে পারবো। যদি প্রকাশ করতে পারি তাহলে কিন্তু এই তিনটা রাশিকেই আমাকে ভাগ করতে হবে এমন একটা সংখ্যা দিয়ে যেন তিনটাকেই ভাগ যায়। যদি যে কোনো দুটাকে যায়, 3 নম্বর যদি না যায় তাহলে আমরা করতে পারবো না। তো দেখো আমি যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে 2 3 6, 2 4 8, আর 2 6 12। দেখো 3:4:6। দেখো এর নিচে কিন্তু আর কোনো সংখ্যা হবে না, কারণ যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে 3 একে 3, 4 কে ভাগ যায় না, আবার 3 দুগুণে 6, তার মানে 4 কে যেহেতু ভাগ যাচ্ছে না, দিতে পারবো না। আমি যদি 2 দিয়ে ভাগ দেই, দেখো 3 কে 2 তো 2 দিয়ে ভাগ যায় না, কিন্তু 4 কে যাবে, 2 দুগুণে 4, আবার 2 3 6, অতএব আর আমরা এখানে ভাগ করতে আর পারবো না। তাহলে উত্তরটা আমার কি এলো, 3:4:6 হয়েছে। এবার এটা একটা পদ্ধতি বললাম। আচ্ছা আরো একটা পদ্ধতিতে করা যায়, যেটা তোমরা এই পদ্ধতিটা করতে পারো যদি কেউ বুঝতে পেরে থাকো। তাহলে দ্বিতীয় পদ্ধতি দেখো, ঠিক আছে, যে পদ্ধতিতে যার সহজ বলে মনে হবে সেই পদ্ধতিতে সে অঙ্কটা করবে, উত্তর কিন্তু একই আসবে। দেখো অঙ্কগুলো করার পর, আচ্ছা এটা একটু ছোট করে লিখি তাহলে সুবিধা হবে, কারণ বোর্ডে একটু জায়গাটা কম। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, এ বাই বি, এটা বললাম 3/4, আর এটা হচ্ছে কি বি বাই সি, এটা কত 2/3। এবার আমি কি বললাম, দ্বিতীয় পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি যদি অঙ্কটা করি, আমরা দেখো যেহেতু দেখো এখানে এ বাই বি আছে আর এখানে বি বাই সি আছে, দেখো আমাদের দুটো অনুপাতের ক্ষেত্রে বি আছে, আমরা যদি বি এর কোনো একটা মান ধরে নিতে পারি, দিয়ে যদি সেটা আমরা এর ক্ষেত্রে এবং সি দিয়ে যদি আমরা সেই মানটা নির্ণয় করতে পারি, এ বা সি এর মান নির্ণয় করতে পারি, তাহলে কিন্তু আমরা এ ইজ টু বি ইজ টু সি নির্ণয় করতে পারবো। তার মানে এক্ষেত্রে দেখো আমরা বি এর মানটা ধরে নেব, ধরি বি ইকুয়াল টু কে, কিন্তু এই যে বি ইকুয়াল টু কে ধরলাম, এখানে একটা ব্যাপার আছে যে কে তো আমি ধরলাম, ঠিক আছে, কিন্তু কে এর মানটা আর যাই হোক কিন্তু 0 হওয়া যাবে না। কেন 0 হওয়া যাবে না, কারণ বি এর মান 0 হয়ে গেলে তাহলে কিন্তু এক্ষেত্রে তো এগুলো আনডিফাইন্ড হয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু বি এর মান 0 হওয়া যাবে না। তার মানে এক্ষেত্রে একটা রেস্ট্রিকশন কি, কেটা হচ্ছে কি নট ইকুয়াল টু 0, ঠিক আছে। তার মানে কেটা বা কে লিখেও নট ইকুয়াল টু 0 লিখতে পারো, ঠিক আছে, বা কেটা লিখেও কেটা নট ইকুয়াল টু 0 লিখতে পারো, এটাও লিখতে পারো, অথবা এক্ষেত্রে কেটা নট ইকুয়াল টু 0, তার মানে 0 হওয়া যাবে না। তাহলে দেখো আমি যেহেতু বি এর মানটা এবারে কে যেহেতু পেয়ে গেছি, তার মানে আমরা এবার কি এইটা থেকে আমরা কি পারবো, এ এর মানটা নির্ণয় করতে পারবো। তাহলে দেখো এ ডিভাইড বাই বি এর মান কত পেলাম, কে। দেখো এক্ষেত্রে বি এর মানটা এখানে পুট করব, তার মানে এখানে যদি বি এর মানটা পুট করি, এটা কি পাবো, কে ইকুয়াল টু কত 3/4। দেখো আমরা কি জানি, আমি বললাম একটু কি, আমাকে এখান থেকে আমি কি যেহেতু বি এর মানটা ধরেছি, আমাকে চেয়েছে কি এ ইজ টু বি ইজ টু সি, তাই আমি এক্ষেত্রে কি করবো, এখান থেকে এ এর মানটা বের করব। যদি আমি এ এর মানটা নির্ণয় করে, দেখো এই যে কেটা এ পাশে ভাগ আকারে আছে, যদি সমানের এ পাশে চলে যায় গুণ আকারে হয়ে যাবে, তাহলে যদি গুণ আকারে হয়ে যায় তাহলে কি হবে, 3 এর সঙ্গে গুণ হয়ে যাবে, অর্থাৎ এর মানটা হবে কত 3k ডিভাইড বাই কত হয়ে যাবে 4। সিমিলারলি আমরা ওখান থেকে কি বের করবো, সি এর মান বের করবো। যদি আমরা সি এর মান দেখো, তাহলে বি এর মানটা কত, আমি একটু বললাম কে ধরেছি, তাহলে বি এর মান কে ডিভাইড বাই কত সি ইকুয়াল টু কত আছে 2/3। দেখো এক্ষেত্রে আমাকে কি করতে হবে, সি এর মানটা আমাকে নির্ণয় করতে হবে। সি এর মানটা নির্ণয় করতে হলে কি, তোমরা যদি এমনি করো করতে পারো, অথবা না হলে কি করবে, কোনাকুনি গুণ করে দিবে। তাহলে কোনাকুনি যদি গুণ করি, তাহলে 2c ইকুয়াল টু কত হবে 3k। দেখো এক্ষেত্রে যদি আমরা সি এর মানটা বের করি, তাহলে কি হবে, 2 এর সঙ্গে সিটা কি আছে গুণ আকারে আছে, তাই এর পাশে চলে এলে কি হয়ে যাবে ভাগ আকারে, অর্থাৎ 3k বাই কি হয়ে যাবে 2 হলো।
তা দেখো আমি প্রত্যেকটার মান পেয়ে গেছি। এক্ষেত্রে এখান থেকে আমরা এ এর মান পেয়েছি, এখানে আমরা বি এর মানটা আগেই ধরে নিয়েছিলাম, আর এখানে কি আমরা সি এর মানটা আমরা পেয়ে গেছি। তাহলে আমরা এখন কি নির্ণয় করতে পারবো, এ ইজ টু বি ইজ টু সি নির্ণয় করতে পারবো। দেখো আমি এখানে একটু মুছছি, জায়গাটা একটু শর্ট আছে। যদি আমরা এ ইজ টু বি ইজ টু সি নির্ণয় করি, দেখো তাহলে কি হবে, তাহলে এ ইজ টু বি ইজ টু সি নির্ণয় করলে তাহলে এ ইজ টু বি ইজ টু সি যদি নির্ণয় করি, তাহলে এর মানটা কত আছে 3k বাই কি আছে 4, ইজ টু বি এর মানটা কত, বি এর মানটা যে কে ধরেছি কে, ইজ টু সি এর মানটা কত 3k বাই 2। দেখো কেন বললাম, যেহেতু এর মান হচ্ছে যে এখান থেকে পেয়েছি 3k বাই 4, বি এর মানটা আমরা কে ধরেছিলাম, আবার সি এর মানটা আমরা কি বলেছিলাম 3k বাই 2। দেখো এবার এইখান থেকে আমরা যদি কে টাকে এলিমিনেট করে আমরা যদি এমনি করি, তাহলে দেখো এটা মুছে দিচ্ছি, ঠিক আছে, এটা আর এখন প্রয়োজন নেই, আমরা এখান থেকে এবারে বাকি অঙ্কটা করব। দেখো এবারে এই যে এখান থেকে এ ইজ টু বি ইজ টু সি নির্ণয় করবো। দেখো আমি যে বলছিলাম যে কে এর মানটা দেখো এখানেও কে আছে, এখানেও কে আছে, এখানেও কে আছে, আর কেটা যেহেতু 0 নয়, তাই প্রত্যেকটা থেকে কে দিয়ে আমরা যদি প্রত্যেকটাকে ভাগ করে দেই, তাহলে আমরা কি হয়ে যাবে, এই কেটা এখান থেকে উঠে যাবে। তাহলে উঠে গেলে কত হয়ে যাবে 3/4 হয়ে যাবে, মানে 3/4। এখানে কি হয়ে যাবে, কে দিয়ে ভাগ করলে এখানে 1 হয়ে যাবে, এখানে কত হবে 3/2। এবারে এইখানটায় অনেকের সমস্যা হয়। সমস্যাটা কি, যে আমরা কি এই আকারে রাখতে পারবো অঙ্কটাতে, যে 3/4 ইজ টু 1 ইজ টু 3 না, অনুপাতের ক্ষেত্রে কিন্তু আমরা কখনো এইখানে কিন্তু আমরা ভগ্নাংশ আকারে করতে বা রাখতে পারবো না। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, দেখো সেক্ষেত্রে নিয়ম অনেকগুলোই আছে। অনেক তোমরা এই 4 আর 2 এর লসাগু করে করতে পারো, অথবা তোমরা কি এমনি এক্ষেত্রেও 4/2 বা এক্ষেত্রেও 4/2, এক্ষেত্রেও 4/2 গুণ করেও করতে পারো, ঠিক আছে। তাহলে আমি বলে দিচ্ছি কি, তোমরা এই সব অঙ্কগুলোর ক্ষেত্রে যে হর যেগুলো থাকবে সেগুলা দিয়েই গুণ করে দিবে, তাহলে সুবিধা হবে। তাহলে দেখো এখানে আছে কত 3/4 ইন্টু, দেখো এখানে 4 আছে, এখানে 2 আছে, এখানে যেহেতু এখানে 1 আছে মানে নিচে কোনো সংখ্যা 1/1 আকারে আছে, তাহলে এক্ষেত্রে কি গুণ করব 4 ইন্টু 2 গুণ করবো। ইজ টু দেখো এখানে 1 আগে থেকে ছিল, তাহলে 1 ইন্টু 4 ইন্টু কি করবো গুণ, এখান থেকে দেখো কি করবো 3/2 আকারে ছিল, তাহলে এক্ষেত্রে কি করবো 4 ইন্টু 2। দেখো প্রত্যেকটা যদি আমি 4 ইন্টু 2 4 ইন্টু 2 4 ইন্টু 2 করি, তার মানে আমি অ্যাকচুয়ালি কিন্তু কিছুই গুণ করিনি। যদি একটু ভেবে দেখো, দেখো এখান থেকে যদি এটা বাদ দিয়ে দাও, এটা 3/4 আছে, এখান থেকে যেটা বাদ দিয়ে দাও তাহলে 1 আছে, এখানে যদি এটা বাদ দিয়ে দাও তাহলে দেখো 3/2 আছে। এবার অনেকের মনে প্রশ্ন হচ্ছে 4 বা 2 দিয়ে গুণ করলেন কেন, কারণ যেহেতু এই হরে যেই সংখ্যাগুলো আছে তোমরা প্রত্যেকটা অনুপাতকে যদি সেই সংখ্যা দিয়ে এগুলাই গুণ করে দাও, তাহলে কিন্তু তোমাদের অঙ্কটা অনুপাতটা নির্ণয় করতে খুবই সুবিধা হবে। তাহলে দেখো এবারে এক্ষেত্রে যদি এবারে কাটাকাটি করে দাও, দেখো এখানে কত 4 আর 4 কেটে যাবে, এখানে কিছু কাটার নেই, এখানে কত 2 আর 2 কেটে যাবে। দেখো তাহলে এখানে 3 আর 2 গুণ করলে কত হবে 6 ইজ টু, এখানে 4 আর 2 গুণ করলে 8 ইজ টু, এখানে 3 আর 4 গুণ করলে কত 12। দেখো 6:8:12 আসছে। তাহলে আগেবারে বলছিলাম কত, এটাকে আমরা কত দিয়ে ভাগ করতে পারি 2 দিয়ে, তাহলে 2 3 6, 2 4 8 আর 2 6 12, অর্থাৎ 3:4:6, ঠিক আছে। এইটাও কিন্তু পদ্ধতিটা জেনে রাখা ভালো, কারণ অনেক ক্ষেত্রে আমরা এই পদ্ধতিও কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে যখন ওই শতকরা বলে দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা এই পদ্ধতি দিয়েও আমরা করতে পারি অঙ্কটা, ঠিক আছে। অথবা তোমরা আরেকটা পদ্ধতি যেটা তোমাদের খুবই সহজ পদ্ধতি, সেটা বলে দিচ্ছি 3 নম্বর বা তৃতীয় পদ্ধতি, সেটা তোমরা খুবই সহজ হবে, তোমরা সেই পদ্ধতিটা করতে পারো, ঠিক আছে। দেখো ওই পদ্ধতিটা কি, দেখো যে a is to b আছে আর b is to c দেওয়া আছে, আর a is to b is to c আমাকে নির্ণয় করতে হবে, তাহলে এটাকে আমরা কি বলছি তৃতীয় পদ্ধতি।
দেখো এই যে আমরা কি ডাইরেক্ট লিখে দেবো কি a is to b is to c, এটা যেহেতু আমাদেরকে নির্ণয় করতে হবে, তাহলে এটা যদি আমাকে নির্ণয় করতে হয় এটা কিন্তু একটা শর্টকাট টেকনিক। তাই এগুলো এটার ক্ষেত্রে কি করতে হবে, দেখো আমাকে a is to b is to c নির্ণয় করতে হবে। আমার কিন্তু প্রথমে a is to b দেওয়া আছে, a is to b টা কোথায় দেওয়া আছে 3 is to 4। তাই আমি পরের স্টেপে কি লিখবো, যেহেতু a is to b এর মান দেওয়া আছে 3 is to 4, তাই এক্ষেত্রে আমরা কি লিখবো, এর মানটা লিখবো 3 আর b এর মানটা লিখবো কত 4। কিন্তু সমস্যা হলো সি এর মানটা কি করে পাবো, এখানে তো সি এর জায়গাটা খালি রয়ে যাবে। তাহলে এখানে সি এর মানটা কিন্তু আমরা যেটা কি লিখবো, এই যে বি এর মান যেটা আছে অর্থাৎ যেটা দিয়ে শেষ হচ্ছে বা তার পাশে যে সংখ্যাটা আছে সেটাকেই আমরা লিখতে হবে। তাহলে সেটাই আমরা কি লিখবো, এই সি এর জায়গায় আমরা কি লিখবো 4। আবার দেখো পরের ক্ষেত্রে বি ইজ টু সি দেওয়া আছে 2 is to 3। দেখো বি এর মান কত 2 is to 3। দেখো আগের দিকে এ এর মান নেই, আমি কি বলছিলাম যেই সংখ্যাটার পাশে যে চিহ্ন সংখ্যাটা আছে হয়তো এ এর মান এখানে দিবা নেই, তাহলে পাশে কি 2 দিয়ে শুরু হচ্ছে বা 2 আছে, তাহলে ওতে আগেটা কত হবে 2। দেখো লাইন টেনে দাও, দিয়ে এগুলো কি করে দাও গুণ করে দাও, অর্থাৎ এটা কি করবে এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ আর এটার সঙ্গে এটা গুণ, ঠিক আছে গুণ করো। অর্থাৎ মানে এটাই বলতে চাচ্ছি 3 into 2 is to 4 গুণিত 2 is to 4 গুণিত 3। দেখো এক্ষেত্রে তোমরা 2 দিয়ে ভাগ করে লিখতে পারো, যে 2 দিয়ে ভাগ করে ডাইরেক্ট যারা জানো তারা তো এখান থেকে ভাগ করে ডাইরেক্ট লিখতে পারবে, অথবা যারা জানো না তারা কি করবে গুণ করে নেবে, গুণ করে ভাগ করতে পারো। 4 2 8 is to 12, আবার 2 দিয়ে ভাগ করলে 2 3 6 2 4 8 2 6 12। দেখো সেই 3 is to 4 is to 6 কিন্তু আমার অ্যান্সার এসেছে, ঠিক আছে। তাই তোমাদের যে যেই পদ্ধতিটা জানো সেই পদ্ধতিতে অঙ্কগুলো করবে, ঠিক আছে। আশা করি অঙ্কগুলো তোমরা যে অঙ্কগুলো দেখালাম যে পদ্ধতিগুলো দেখালাম সবই বুঝতে পেরেছো। যদি বুঝতে না পেরে থাকো, কোথাও তোমাদের যদি অসুবিধা হয় তোমরা সেক্ষেত্রে বলতে পারো যে স্যার এই জায়গাটা বুঝতে পারলাম না, কমেন্ট করবে। আর যদি ক্লাসটা অবশ্যই ভালো লেগে থাকে বা যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করবে, ঠিক আছে। এবারে তোমাদেরকে একটা অঙ্ক আমি দিচ্ছি, অঙ্কটা তোমরা যদি যে পদ্ধতিতে পারো করে আমাকে কমেন্টে অ্যান্সারটা জানাবে, ঠিক আছে। দেখো একটা তোমাদের জন্য খুবই একটা সহজ অঙ্ক দিচ্ছি, সেই অঙ্কটা করে আমাকে যেই পদ্ধতি পারো করে আমাকে অ্যান্সারটা শুধু কমেন্ট করলেই হবে, ঠিক আছে। দেখো এটা লেখা আছে x is to y equal to x is to y equal to দেওয়া আছে কত 2 is to 3। আচ্ছা and y is to z দেওয়া আছে কত, y is to z দেওয়া আছে কত 4 is to 7। হলে x is to y is to z equal to কত হবে সেটা তোমাদেরকে নির্ণয় করতে হবে, ঠিক আছে। খুবই সহজ একটা অঙ্ক, তোমরা যে কোনো পদ্ধতিতে নিজেরা করবে, পারলে নিজেরা 3টা পদ্ধতি চেষ্টা করবে, অ্যাটলিস্ট যে পদ্ধতিটা তোমাদের সহজ বলে মনে হবে সেটা করলেও বাকিগুলো সব করবে এবং তোমরা প্রত্যেককে কমেন্টে অ্যান্সারটা জানাবে, ঠিক আছে। বাকি সেকেন্ড পার্ট আসবে, সেকেন্ড পার্টে তোমাদের সমানুপাতটা করাবো, আরো অনেক অঙ্ক আছে, অনুপাত সমানুপাতের অনেকগুলো ক্লাস করাতে হবে, ঠিক আছে। তোমাদের যদি অবশ্যই ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থেকো। অবশ্যই প্রত্যেকটা টপিক পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব এবং সহজ পদ্ধতি শর্ট পদ্ধতি সমস্তভাবে আলোচনা করা হবে, ওকে ঠিক আছে। থ্যাংক ইউ এভরিওয়ান, চলো।